উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ। ক্ষমতা ছাড়া ৩ মাসও পূর্ণ হয়নি, এরই মধ্যে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ কেন নেওয়া হলো এই আইনি পদক্ষেপ? বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ক্রমেই ফেঁসে যেতে চলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার উপদেষ্টা এবং তার বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করা সাঙ্গপাঙ্গরা। পর্দার আড়ালের খেলা এবং আওয়ামী লীগের সুযোগ, কারণ পর্দার আড়ালে এমন খেলা খেলছে, এমন কিছু চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ে বা সিনারিও নিয়ে বিশ্লেষণ করব যা হয়তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীরে বসতে দাও, তারপরে বুঝাবে কত দানে কত চাল। এই নাহিদ ইসলাম পেটলা নাহিদ বলেন, এই মলম হাসনাত আরো যতগুলো এমপি আছে এবং এনসিপি যতগুলো টোকাই নেতা আছে, তাদের যে কি পরিণাম হবে কল্পনা করতে পারবেন না। সকলের নাম ভারত অনেক আগে থেকেই লিস্ট করে রেখেছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ক্রমেই ফেঁসে যেতে চলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার উপদেষ্টা এবং তার বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করা সাঙ্গপাঙ্গরা। এবার তার বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আদালতে। এই ঘটনা প্রথমবারের মতো ঘটল যে তাদের বিরুদ্ধে সরাসরি মামলা করা হলো। এর আগে বিভিন্ন রিট করার ব্যাপার, তাদের ব্যাপারে দুদকে মামলার আবেদন করা, এই ঘটনাগুলো আমরা দেখেছি, কিন্তু এবার সরাসরি আদালতে মামলার যে ঘটনাটা ঘটল, তাতে করে প্রফেসর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা ফেঁসে যেতে পারেন বলে মনে হচ্ছে। কি হতে চলেছে তাহলে, কেন এই মামলা করা হলো, এই মামলার ভ্যালিড পয়েন্ট আছে কি নেই, চলুন একটু জেনে দেখবো এই ভিডিওতে। দর্শক, ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন, বিচ্ছিন্নভাবে জেনেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা মামলার আবেদন করা হয়েছে আদালতে। এই মামলাটা যখন করা হলো, মামলার আবেদনটা যখন করা হলো, তখন আমরা দেখছি যে প্রফেসর ইউনূস শুধু না, তার উপদেষ্টা এবং তার মানে ওই মেটিকুলাস ডিজাইনের যে টিম, সেই টিমের অনেকের নামই অন্তর্ভুক্ত করা হলো। কেন করা হলো? কারণ আমরা দেখেছিলাম গত বছর উত্তরায় মাইলস্টোন কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় এবং সেখানে 28 জন শিক্ষার্থী এবং শিক্ষিকার মৃত্যুর ঘটনা দেখেছি। যে শিক্ষিকা ওখানে মারা গিয়েছিলেন, শিশুদেরকে বাঁচানোর জন্য তাকে এবার সর্বোচ্চ যে জাতীয় পুরস্কার, স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। সেই বিমান দুর্ঘটনা এবং শিশুদের মৃত্যুর জন্য প্রফেসর ইউনূসকে দায়ী করে তার সরকারের বিরুদ্ধে মামলার এই ঘটনাটা ঘটল। এখন তাহলে প্রশ্ন আসে যে এই যে বিমান দুর্ঘটনা, সেটা কি প্রফেসর ইউনূস সরকার করিয়েছিলেন? একটা যুদ্ধ বিমান, তার ট্রেনিং কেন ওই অঞ্চলে হচ্ছিল, এটা সব থেকে বড় প্রশ্ন। মানে আবাসিক অঞ্চল কিংবা যে অঞ্চলে স্কুল রয়েছে, সেই অঞ্চলে কেন একটা যুদ্ধ বিমানের ট্রেনিং হচ্ছিল, সেই প্রশ্নই উত্থাপিত হয়েছে এবং এর জন্য দায় দেয়া হচ্ছে প্রফেসর ইউনূস সরকারকে। এভাবেই ভাবা হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে এরকম একের পর এক বিভিন্ন ইস্যুতে এখন মামলা শুরু যখন হলো, তখন এটা অব্যাহত থাকবে। কি বলছে গণমাধ্যম? চ্যানেলের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মাইলস্টোন দুর্ঘটনা, ডক্টর ইউনূস সহ 16 জনের নামে মামলার আবেদন। 16 জনকে এখানে অভিযুক্ত করা হয়েছে। রাজধানীর উত্তরায় এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্কো সাইং মারমার বাবা উসাইমং মারমা। বাদীপক্ষের আইনজীবী একেএম শরীফুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন। জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, সাবেক প্রেস সচিব শফিকুল আলম সহ 16 জনকে আসামি করা হয়েছে। রেজওয়ানাকে করা হয়েছে আসামি, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে ওই মেটিকুলাস প্রেস সচিব শফিকুল আলমের নামও এখানে রয়েছে। 2025 সালের 21 জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে 28 জন শিক্ষার্থী সহ 36 জন নিহত হওয়ার ঘটনা ঘটে। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও নিহত হন এই ঘটনায়।
এই যে মানে ঘটনা, এই ঘটনা এখন বলে দিচ্ছে যে এখন যদি আদালত মানে তার রায়ে বলে যে এই মামলা গ্রহণ করা হলো এবং এই মামলার তদন্তের ভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কিংবা সিআইডি কিংবা অন্য কোনো সংস্থাকে যদি আদালত দেয়, তাহলে এটা প্রফেসর ইউনূস এবং তার সহযোগীদের জন্য একটা মারাত্মক খারাপ ব্যাপার হবে। এই মামলা কি ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত একটাই দিচ্ছে যে প্রফেসর ইউনূস সংস্কারের নামে এবং শুদ্ধাচারের নামে ভালো ভালো কথার আড়ালে মূলত 1.5 বছর ব্যাপী একটা ভয়াবহ অপশাসন চালিয়েছিলেন, যার কারণে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, প্রায় কিছু নাগরিক তো রয়েছেই তার পক্ষে অন্ধ সমর্থক, যারা প্রফেসর ইউনূসের কোনো দোষ দেখেন না, তার সরকারের কোনো দোষ দেখেন না, তারা ছাড়া বেশিরভাগ মানুষ, এদেশের অন্তত 80-90% মানুষ তার উপরে বেজায় ক্ষিপ্ত, এবং এই ক্ষিপ্ত হওয়ার প্রতিক্রিয়াগুলো এখন একের পর এক হয়তো দেখা যাবে। কিন্তু এখানে প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন উঠতেই পারে যে এই বিমান যে দুর্ঘটনা হলো এর জন্য কিভাবে সরকার দায়ী হয়। এখানে আইনজীবী স্পষ্টভাবে বলেছেন, যেটা তার বক্তব্য আমি শুনেছি, তিনি বলার চেষ্টা করেছেন যে একটি যুদ্ধ বিমান কেন এই অঞ্চলে উড়াল দিল, এই অঞ্চলে কেন প্রশিক্ষণ নেবে। যুদ্ধ বিমান যেখানে লোক সমাগম আছে সেই অঞ্চলে প্রশিক্ষণ নেওয়ার কোনো ধরনের কোনো কথা নয়। সুতরাং এর নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এটা ঘটানো হয়েছে, এবং এই যে শিশু সহ 36 জনের মৃত্যু, এই মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। কি হবে এরপরে? দর্শক, আপনার কাছে কি মনে হয় কি হতে চলেছে? প্রফেসর ইউনূসের মানে ইউনূস সহ তার সহযোগীরা কি বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছেন? পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি জয়লাভ করার পরপরই এই সকল টোকাই সমন্বয়ক এনসিপির যে সকল নেতা আছে তাদের এখন বক্তব্য পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে সংসদে এমপি হাসনাত আব্দুল্লাহ আছে, সে গতকালকে বক্তব্য দিচ্ছে, আমরা 7 সিস্টার্স দখল করব বলেছি রাজনীতির কৌশলগত কারণে। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে যাচ্ছি। আরে বেটা, ভারত কি তোদের সাথে এখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে? বাংলাদেশের সকল জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখলেও ভারত এই সকল টোকাই সমন্বয়ক এনসিপি এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলামীর সাথে এই ভারত সরকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে না, এবং তোদের কারণেই সারা বাংলাদেশের সাথে এই ভারত খারাপ আচরণ করবে। সবে তো মাত্র নির্বাচন শেষ হলো, মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীরে বসতে দাও, তারপরে বুঝাবে কত ধানে কত চাল। এই নাহিদ ইসলাম পেটলা নাহিদ বলেন, এই মলম হাসনাত, আরো যতগুলো এমপি আছে এবং এনসিপি যতগুলা টোকাই নেতা আছে, তাদের যে কি পরিণাম হবে কল্পনা করতে পারবেন না। সকলের নাম ভারত অনেক আগে থেকে লিস্ট করে রেখেছে। জাস্ট পরিস্থিতি পরিবর্তন হোক, তারপরে দেখবেন খেলা যে কোন লেভেলে খেলবে ভারত আওয়ামী লীগ দিয়ে কল্পনা করতে পারবেন না। ভারত এখনো চাইলো তাদের গোয়েন্দা সংস্থা রকে দিয়ে খেলে দিতে পারে, কিন্তু খেলছে না। জাস্ট আরো কিছু মাস কিছু বছর অপেক্ষা করছে। বিজেপি মোটামুটি সারা ভারত এককভাবে নিয়ন্ত্রণ করার পায়তারা করছে। কিছু রাজ্য ছাড়া বিজেপি কিন্তু মোটামুটি পুরো ভারতই নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, এবং কেন্দ্রের মধ্যে তাদের সরকার আছে। সো বিএনপি এই বিজেপি সরকারের এখন কোনো সিদ্ধান্ত নিতে আর কোনো বাধা নেই। এবং পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ রাজ্য ছিল, সেটা তো কিন্তু বিজেপি সরকার গঠন করে ফেলেছে। সেখান থেকে এই বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করা শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী নতুন যিনি হবেন তিনি নিজে থেকেই তিনি বক্তব্য দিয়ে চাপ প্রয়োগ করবে। অলরেডি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই বিভিন্ন বক্তব্য দিয়ে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছে, কলকাতা তোলপাড় হয়ে আছে। তিনি ক্লিয়ারলি কিছুদিন আগে বলেছিলেন যে শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, শেখ হাসিনা বাংলাদেশে গেলে প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। এবং সাংবাদিকরা আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনাকে যতগুলোই প্রশ্ন করা হয়েছিল ওনাকে সকল কিছুতে তিনি পজিটিভ কথা বলেছেন, এবং আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরছে এবং শেখ হাসিনা যে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে সেটারও কিন্তু বার্তা তিনি দিয়ে দিয়েছেন। সেই কারণে এই সকল এনসিপি টোকাই নেতাগুলো বুঝতে পেরেছে যে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বিএনপি যদি বাংলাদেশের রাজনীতিতে থাকাও তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তারা এখন সুনরম করছে, ভারত প্রীতি দেখানোর চেষ্টা করছে। তারা তো অনেক আগে থেকেই বিভিন্ন দেশের মধ্যে আগে থেকে নাগরিকত্ব কিনে নিয়েছে, বিভিন্ন আফ্রিকান দেশ, বিভিন্ন যে সকল গরিব দেশ আছে সে সকল দেশগুলোতে, এবং বিভিন্ন জায়গায় ব্যবসাও তারা করার চেষ্টা করছে সেটি। কারণ তারা ভালো করে জানে যে কোনো মুহূর্তে বিএনপি রেজিমের পরিবর্তন হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এই সরকারের উপর চাপ প্রয়োগ করে ভারত এবং আওয়ামী লীগ রাজপথে নেমে এই সরকারকে ফেলে দিতে পারে। তখন আমাদের পালানোর পথ নাই, আমরা 1-2 মাস আগে সে কারণে পালিয়ে যেতে হবে। আর পালিয়ে গেলে আমরা বিদেশ গিয়ে কি করবো, সেই কারণে আগে ভাগে ব্যবসা সেটিং করে নিয়েছে, বিভিন্ন জায়গায় নাগরিকত্ব নিয়েছে, যাতে করে তারা বাংলাদেশে আজীবন না আসলেও চলে। এখন জাস্ট তারা বাংলাদেশে আছে, আরো কিছু টাকা বাংলাদেশের মানুষের মাথার উপর লবণ রেখে বড়ি খাবে, বাংলাদেশের মানুষকে গোমরা করে আরো কিছু টাকা হাতিয়ে নিবে। দেখেন না 2-3 মাসে বাংলাদেশের কি পরিস্থিতি। কালকে বিএনপি যোগাযোগ মন্ত্রী বলতেছে আমরা কোনো বড় প্রজেক্টে হাত দিব না, আমরা টাকা নষ্ট হোক সে কারণে বড় প্রজেক্টে হাত দিতে চাই না। আরে ভাই, বড় প্রজেক্টে হাত দিতেও মুরুদ লাগে। শেখ হাসিনা তো অন্তত কিছু দুর্নীতি করলো, বাংলাদেশে উপকার হবে এমন কিছু বড় প্রজেক্ট করে দিয়েছে। বিএনপি সরকার আগেও এক টার্ম ক্ষমতায় ছিল, এখনো ক্ষমতায় আছে, বিএনপির হাত ধরে বাংলাদেশে কোনো উন্নয়ন সাধিত হয়নি।
আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ ফেসিস্ট হোক, শেখ হাসিনা খারাপ হোক, যাই হোক, দুর্নীতিগ্রস্ত হোক, যেটাই বলেন না কেন আপনারা, কিন্তু শেখ হাসিনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে আমি বাংলাদেশে কি কি করেছি, এবং আওয়ামী লীগের কর্মীরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে আমি বাংলাদেশে কি করেছি। এই যে টোকাই সমন্বয় এনসিপির নেতারা বড় বড় গালাবাজি করতো, তারা আঙ্গুল দিয়ে দেখাতে পারবে যে 5 আগস্টের পরে বাংলাদেশে কোনো নতুন বন্দোবস্ত করেছে, 5 আগস্টের পরে বাংলাদেশে জনগণের উপকার হবে এমন কোনো কাজ করেছে। কিন্তু সাধারণ জনগণ আঙ্গুল দিয়ে দেখাতে পারবে যে এই টোকাই এনসিপি সমন্বয়কদের কারণে আমরা ব্রেনওয়াশ হয়ে 5 আগস্ট রাজপথে নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম, এবং পতন ঘটানোর পরে এই সকল টোকাই সমন্বয়ক এনসিপির যে সকল নেতারা এখন আছে তারা সবচেয়ে সুবিধাভোগী ছিল। তারা বিভিন্ন টাকা হাতিয়ে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা অনেকে মালিক হয়েছে, এবং জনগণকে ব্যবহার করে তারা আবার এমপি হয়েছে, মামু ভাইগনা নির্বাচন করে, এবং সংসদে গিয়েও জনগণের হয়ে কথা বলে না। তাদের গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এগুলো নিয়ে তারা পড়ে থাকে, জুলাই সনদ, তাদের গণভোট, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু হামের টিকা না পেয়ে যে 300 শিশু মারা গিয়েছে সেটা নিয়ে তাদের এখন আসমান কাঁপে না, সেটা নিয়ে সংসদে কোনো কথা হয় না। কিন্তু এই জুলাই আন্দোলনে 50 থেকে 100 জন 18 থেকে 20 বছরের ছেলে মারা গেছে, সেটা নিয়ে তাদের আসমান কাঁপে। মানে তাদের জীবন, কিন্তু এই 300টার মতো বাচ্চা মারা গেছে, তাদের জীবন না। এই কারণে আর ডক্টর ইউনূসের ফাঁসি এখন তারা দাবি করছে না। এই কারণে এই সকল জঙ্গি সরকারের ফাঁসি দাবি করছে না। কেন দাবি করবে? কারণ জঙ্গি সরকারের আন্ডারে তো জামাত ইসলামীও ছিল, এবং এই যে ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস তাদের পারফেক্ট ছিল, কারণ ডক্টর ইউনূসকে দিয়ে তারা তাদের স্বার্থ অনুযায়ী যতগুলো কাজ করানোর কাছে সকল কিছু করিয়ে নিয়েছে। সো ডক্টর ইউনূসের অপকর্ম যতগুলো আছে সকল কিছুর ভাগিদার কিন্তু এনসিপি এবং জামাত, বিএনপিও কিন্তু তার বাহিরে না, হয়তোবা আংশিকভাবে কম। এই ধানমন্ডি 32 ভাঙার ক্ষেত্রে কিন্তু বিএনপির অনেক নেতার অবদান ছিল, সবচেয়ে বেশি বড় অবদান ছিল এই সাদেক হোসেন খোকার ছেলে ইশতিয়াক হোসেনের। সো এগুলো জাতি ভুলে যায়নি। মনে করছেন সময় চলে যাচ্ছে, আস্তে আস্তে সকল কিছু ভুলে যায়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস বারবার মানুষের সামনে আসবে, বারবার মানুষ ইতিহাসকে মনে করবে। সো যেগুলো করেছে সেগুলো ইতিহাস হয়ে গিয়েছে। আওয়ামী লীগ যখন ভালো অবস্থায় আসবে বা আসার অবস্থা হবে, ওই ওবাদুল বলো না, দরজা টোয়াই কেন হালাইবে, তোমরা দরজা টোয়াই ঠিকই পালাবার পাবা না। কারণ ইন্ডিয়াও যাইতে পারবে না, পাকিস্তানও যাওয়া বন্ধ, মায়ানমার তো যাইতে পারবে না, বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তা না হলে পরিস্থিতি ঘোরাটা দেখলে, অবস্থা একটু বেগতি দেখলে 2-3 মাস আগেই পালিয়ে যেতে হবে। যে সকল রাষ্ট্রের মধ্যে নাগরিকত্ব নিয়েছে টাকা দিয়ে কিনে এবং বিভিন্ন জায়গায় ব্যবসা গোছাচ্ছ বিদেশের মধ্যে, সে সকল জায়গায় চলে যেতে হবে। তাছাড়া আর কোনো গতি নেই এই টোকা এনসিপি নেতাদের। তারা এখন টকশোদের মধ্যে গিয়ে বড় বড় গালবাজি করে, কেউ মেয়র হয়ে যাবে, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে যাবে। ভাই রে ভাই, জনগণকে ব্যবহার করে দেশটা লুটপাট করে শেষ করে দিয়েছে 2 বছরে, এখন আবার মেয়র হতে যাচ্ছে জনগণের দুর্ভোগ আরো অবস্থা খারাপ করে দেওয়ার জন্য। অলরেডি চট্টগ্রামে দেখেন না, ডাক্তার শাহাদাত অটো পাস মেয়র, চট্টগ্রামের কি অবস্থা হয়েছে, পুকুরে প্রস্রাব করলো, কোমর পর্যন্ত পানি উঠে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, বসে বসে শুধু টাকা গুনছে আর বসে বসে শুধু সিস্টেমেটিক ভাবে টাকা মারছে। দেশে চট্টগ্রামের যে 12টা বেজে আছে সেটার কোনো খবর নাই। আর এদিক দিয়ে স্থানীয় প্রতিমন্ত্রী গিয়ে বলে আমি তো কোথাও পানি দেখি না, এগুলো তো 2024 সালের ভিডিও। পরবর্তীতে সাংবাদিকরা গিয়ে ডাইরেক্ট লাইভ করে বুঝাই দিলে এগুলো 2024 সালের ভিডিও না, এগুলো 2026 সালের ভিডিও। কোথায় গিয়েছে তাদের মুখগুলো? এগুলো হচ্ছে এখন বাংলাদেশের মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী বেফাস কথা বলে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বেফাস কথা বলে। এভাবে করে একটা দেশ চলতে পারে? আর এনসিপি নেতারা আছে গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, আবার জামাত ইসলামী আছে সংসদের মধ্যে, ছোটরা কিছু বললে না করতে নাই। আরে ভাই, নাটক সংসদে চলে এক নাটক, মন্ত্রী পরিষদে চলে আরেক নাটক, আর আমরা জনগণ এগুলা ফিল্ম আকারে বসে বসে শুধু দেখতেছি, না পারতেছি কিছু বলতে, না পারতেছি কিছু সইতে। এখন কিছু বললে বলে স্বৈরাচারের দোষর, কিছু বললে বলে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। আরে ভাই, তোমাদের সমালোচনা করলে আওয়ামী লীগের পক্ষে তো যাবেই। সো এটা নিয়ে স্বৈরাচারের দোষরের কি আছে? আওয়ামী লীগের যখন সমালোচনা করা হয়েছে তখন অন্যদেরকে বলা হতো জামাত শিবিরের দোষর। সো আপনার সমালোচনা করলে এটা আপনার বিরুদ্ধে গেলে অপোনেন্ট যে থাকে তার পক্ষে যাবে, তার মানে যে আমি তার দোষর তা না। আপনার ভুল করলে কি আমরা ভুল বলবো না? অবশ্যই বলবো এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব এবং প্রতিবাদও করবো, এটা জারি থাকবে। কিন্তু এটা আপনাদেরকে মাথায় দিচ্ছি আমি, এই পেটলা নাহিদ, এই হাসনাত আব্দুল্লাহদের মতো যে সকল নেতা আছেন, সিভিল সার্ভিস আলম, আরো যারা সিরিয়াল আছে, তাদের ক্ষমা নাই। বিএনপি ক্ষমতায় থাকুক বা বিএনপির পতন হোক, এদের ক্ষমা নাই। এদেরটা মোটামুটি ভারতের হিট লিস্টে উঠে গিয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা রয়্যাল হিট লিস্টে উঠে গিয়েছে। আর আওয়ামী লীগের হিট লিস্টে তো এরা 1 নম্বরে আছে, পরবর্তী ধাপে আসবে জামাত বিএনপি হিসাব। এটা হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন। পর্দার আড়ালের খেলা এবং আওয়ামী লীগের সুযোগ। বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর রীতিমতো একটা ফুটবল খেলা চলছে। 1.5 বছরের ইউনূস শাসন পরবর্তী সময়ে একটি নির্বাচন, বিএনপির ক্ষমতায় আসা। এই মুহূর্তে দেশে যে সংকট, এই সংকট থেকে উত্তরণের উপায় বিএনপির কাছে থাকতে পারে আওয়ামী লীগকে সাথে নিয়ে, এছাড়া কোনো উপায় নেই। কারণ পর্দার আড়ালে এমন খেলা খেলছে বিশেষ করে জামায়াতে ইসলামী পুরোপুরি একটি বাংলাদেশ বিরুদ্ধ দল, বাংলাদেশ বিরোধী দল, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী দল। যদিও মুক্তিযুদ্ধপন্থী মানুষদের মন খারাপ হয় যে বিএনপি জামাতের সাথেই তাল মিলিয়ে, একসময় জামাত বিএনপির শরিক ছিল, বিএনপি জামাতকে বাংলাদেশের রাজনীতির সুযোগ দিয়েছে, বাংলাদেশের ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছে, জামাত নেতাদের গাড়িতে ফ্ল্যাগ উঠিয়ে দিয়েছে। এজন্য বাংলাদেশের স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধপন্থী মানুষের মন খারাপ হওয়াটা অমূলক নয়। কিন্তু শেষ বিচারে বাংলাদেশকে যদি বাঁচাতে হয় বিএনপির, যেহেতু বিএনপি এখন ক্ষমতায়,
আওয়ামী লীগকে সাথে নিয়ে বাঁচাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কি ধরনের খেলা চলছে আমরা সেগুলো একটু এই মুহূর্তে বিশ্লেষণ করতে চাই। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি মুহূর্তে নতুন নতুন সমীকরণ জন্ম দেবার সম্ভাবনার এক উর্বর ভূমি তৈরি হয়েছে বাংলাদেশ। পর্দার আড়ালে কি এমন খেলা চলছে যা আগামী কয়েক মাসের মধ্যেই বদলে দিতে পারে দেশের মানচিত্র? আজ আমরা এমন কিছু চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ে বা সিনারিও নিয়ে বিশ্লেষণ করব যা হয়তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আপনারা জানেন যে এই মুহূর্তে জামাতের কাছে, এনসিপির কাছে, এমনকি আওয়ামী লীগের লোকজনও এই মুহূর্তে যখন মহামান্য রাষ্ট্রপতি কোনো ভাষণে বিএনপির প্রশংসা করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করেন, খালেদা জিয়ার প্রশংসা করেন, তখন আওয়ামী লীগ নামধারী কিছু লোকজন রাষ্ট্রপতির পদত্যাগ চান। আর জামাত এনসিপি তো চায় প্রতিনিয়ত। জামাত এনসিপির সমর্থনে কখনো কখনো আওয়ামী লীগের লোকজনেরও কথা বলা দেখি। কিন্তু এটা যে কত বড় বিপদ হতে পারে, আত্মঘাতী বিপদ, এটি আওয়ামী লীগের লোকজন কল্পনাও করতে পারে না। রাষ্ট্রপতির পদত্যাগ, সাংবিধানিক কু এবং জামাতে ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা, এই সব কিছুর মাঝে আওয়ামী লীগের টিকে থাকার শেষ সুযোগটি কোথায়, আমরা সেটি খুঁজব। আমাদের প্রথম আলোচনার বিষয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ এবং ডক্টর ইউনূসের ভূমিকা, একটি জোরালো সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। রাষ্ট্রপতির পদত্যাগ একটা অমীমাংসিত বিষয় এই মুহূর্তে, কারণ দ্বিধাদ্বন্দ্ব যে রাষ্ট্রপতি থাকছেন নাকি থাকছেন না, রাষ্ট্রপতি পদত্যাগ করছেন নাকি পদত্যাগ করছেন না। ইতিমধ্যে সরকারের 3 মাস হয়ে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আলাপ এখনো পর্যন্ত নেই। কিন্তু জামাতে আছে, এনসিপিতে আছে। কেন তারা রাষ্ট্রপতির পদত্যাগে এত জোর দেন? কেন পদত্যাগ চান? কেন? এর নেপথ্যে কারণ কি? যদি কোনো কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেন এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তাহলে শেষ। ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এই কথাটা বলছে, কিন্তু কখনো কখনো মনে হয় যে ডক্টর ইউনূসের বিকল্প, আমি ডিপ স্টেটের কথা বলি, ডক্টর ইউনূসের বিকল্প অন্য কেউ, অন্য কোনো মুখও যদি রাষ্ট্রপতির পদে আসীন হন, তাহলেও কিন্তু আপনি বিপদ থেকে রক্ষা পাবেন না। ডক্টর ইউনূস ইতিমধ্যে বাংলাদেশে বিতর্কিত হয়ে গেছে বাংলাদেশের সব মানুষের মনে। ডিপ স্টেট হয়তো ভাবতে পারে যে ডক্টর ইউনূস যেহেতু বিতর্কিত হয়ে গেছে, তার বিকল্প অন্য কোনো মুখকে আমরা রাষ্ট্রপতি বানিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের মানুষকে বুঝতে দিই যে না, এই লোকটা, আমরা ইউনূসকে ফেলে দিয়েছি। আবার ইউনূসও হতে পারেন, অস্বাভাবিক কিছু না। যেটি হোক না কেন, আজকের রাষ্ট্রপতি চেঞ্জ মানে বাংলাদেশের জন্য এক মহা বিপদ, ভয়ঙ্কর বিপদ, 10 নম্বর মহা বিপদ সংকেত যে আছে, এতে কোনো সন্দেহ নাই। এবং রাষ্ট্রপতি যে বা যিনি আসবেন না কেন, সেখানে একটি সাংবিধানিক কু বা সাংবিধানিক অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হতে পারে জামাতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় বসানো। আপনারা নিশ্চয়ই পাকিস্তানের রাজনীতির কথা মনে করতে পারেন। কয়েক বছর আগে যেভাবে ইমরান খানকে ক্ষমতার থেকে সরানো হয়েছিল, অনেকটা সেই আদলেই বাংলাদেশে একটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার রদ বদল ঘটানো হতে পারে। তার মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরিয়ে এমন হতে পারে রাজনৈতিক দলকেই অন্তর্বর্তী এই সংসদ রেখে, এই সংসদ বজায় রেখে, যেভাবে আপনাদের মনে আছে শাহবাজ শরীফ, ইমরান খান যাওয়ার পরেই কিন্তু শাহবাজ শরীফকে ক্ষমতায় বসানো হয়েছিল। ডক্টর ইউনূস বা ডক্টর ইউনূসের বিকল্প মুখের মাধ্যমে জামাতকে সামনে আনার এই কৌশলটি হতে পারে অত্যন্ত সূক্ষ্ম এবং আইনি মারপ্যাচের আবরণে ঢাকা একটি মাস্টার প্ল্যান। এখন প্রশ্ন আসছে, যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেন এবং বিএনপি তাদের পক্ষ থেকে ডক্টর মঈন খান অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে, তবে পরিস্থিতি কোন দিকে যাবে? ধরে নিলাম যে ইউনূস রাষ্ট্রপতি হলেন না, কিংবা ইউনূসের বিকল্প সুশীল কেউ রাষ্ট্রপতি হলেন না, দলীয় কেউ রাষ্ট্রপতি হলেন, মঈন খান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাহলে কি ঘটতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এই পরিস্থিতিতেও একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে যে বিএনপি মনোনীত সেই রাষ্ট্রপতি শেষ পর্যন্ত জামাতের সাথে হাত মেলাতে পারেন। এখানেও লক্ষ্য সেই একই, একটি সাংবিধানিক অভ্যুত্থান ঘটানো কিংবা সংবিধান রদ করার ঘটনাও ঘটতে পারে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে জামাতের দীর্ঘদিনের সম্পর্ক এবং বর্তমান রাজনৈতিক মেরুকরণে টিকে থাকার তাগিদে তারা একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। ফলে রাষ্ট্রপতির চেয়ার ব্যবহার করে জামাতপন্থী একটি শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পথ প্রশস্ত হতে পারে, যা প্রকারান্তরে দেশের বর্তমান গণতান্ত্রিক কাঠামোকে হুমকির মুখে ফেলবে। আওয়ামী লীগের বা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে বোঝানো যে জামাতের কু ঠেকাতে হলে রাষ্ট্রপতির পদে শাহাবুদ্দিনের থাকা জরুরি, আর তার বিনিময়ে আওয়ামী লীগকে রাজনীতিতে স্বাভাবিক হওয়ার সুযোগ দিতে হবে। সুপ্রিয় দর্শক, রাজনীতির এই দাবা খেলায় কে শেষ পর্যন্ত কিস্তিমাত করবে তা সময় বলে দেবে। তবে রাষ্ট্রপতির পদকে কেন্দ্র করে জামাত, বিএনপি, সেনাবাহিনী এবং আওয়ামী লীগের এই চতুর্মুখী লড়াই বাংলাদেশকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়।
বিএনপি কিন্তু মহা বিপদে আছে। ইতিমধ্যে বিএনপির তলা ফাঁকা করে দেওয়া হয়েছে। এই যে লক্ষ্যগুলা, এই লক্ষ্যগুলা বাস্তবায়ন করার জন্য বিএনপির তলা ফাঁকা করে দেওয়া হয়েছে, যার কারণে বিএনপি কিন্তু যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ভিত্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে ধসে পড়া কিন্তু কেউ ঠেকাতে পারে না। বিএনপি সরকারের কথা যদি বলি, এই মুহূর্তে সরকারের ভিত্তি কিন্তু মারাত্মক দুর্বল, কারণ বিএনপির রাজনীতিবিদদের কিন্তু ইতিমধ্যে সাইডলাইনে পাঠানো হয়েছে। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, বিএনপি আমলা নির্ভর, সেনাবাহিনী নির্ভর, প্রশাসন নির্ভর সরকার হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছে। এগুলো থেকে বাঁচতে হলে রাষ্ট্রপতিকে কন্টিনিউ করতে দেওয়া, আওয়ামী লীগকে ফেরানো এবং যারা এই ষড়যন্ত্রগুলো করছে তাদেরকে দমন করাই বিএনপির এই মুহূর্তে বাঁচার একমাত্র উপায়। এখন দেখার বিষয়, বিএনপি এসব করে নাকি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, বিএনপি ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে, নাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা একটা ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়ে থাকবো কিনা সেটি দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।